মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে রাজনৈতিক ছত্রছায়ায় মাদকের রমরমা ব্যবসা। পুলিশের সামনেই চলে বেচাকেনা। চ্যানেল ওয়ানের অনুসন্ধান। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনবিচ্ছিন্ন না করে দেয় বললেন তারেক রহমান। সরকারি অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধের তদন্ত চলছে। সন্ত্রাস দমন আইনেও তদন্ত করা যাবে, জানালেন চিফ প্রসিকিউটর। হাম উপসর্গের প্রাণ গেল আরও 7 শিশুর। সন্তানের মৃত্যুতে ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান সহ 4 জনের বিরুদ্ধে ভুক্তভোগী বাবার মামলা। এবং লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় ইরানের প্রয়াত নেতা খামেনির প্রথম জানাজা। মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্বাগত রাতের বুলেটিনে। আমি রাকিব আহমেদ তমাল। আমি লিনিয়া আফরোজ। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানাবো পুরো খবর। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় প্রকাশ্যে চলে মাদক বেচাকেনা, অথচ ক্যাম্পের গলির মুখেই পুলিশ পাহারায় থাকে। চ্যানেল ওয়ানের অনুসন্ধানে উঠে এসেছে রাতে মাদক বেচাকেনার এমন কিছু দৃশ্য। স্থানীয়দের অভিযোগ, পুলিশ আর রাজনৈতিক নেতাকর্মীদের ছত্রছায়াতেই বছরের পর বছর চলছে রমরমা এই মাদক ব্যবসা। তবে ডিএমপি বলছে, মাদক ব্যবসায় পুলিশের কেউ জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের গাড়ি সামনে, ভয় লাগে না? আপনারা সেই রোডের মাথায় আর এখানে মাদক বিক্রি করতেছে। বৃহস্পতিবার রাত 2টা, মোহাম্মদপুরের হুমায়ুন রোড। গলির মুখে পুলিশের গাড়ি, আর ভেতরে রাস্তার উপরই প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা। ক্রেতা সেজে তাদের সামনে যাবার পরই মিলে যায় চাহিদা মতো ইয়াবা। 700 টাকা। গলির মুখে পুলিশের কথা বললে মাদক বিক্রেতারা বলেন, এতে কোনো সমস্যা নেই, পুলিশ কিছু করবে না। পুলিশের গাড়ি সামনে, ভয় লাগে না? রাস্তাটিতে মাদকের ব্যবসা এতটাই জমজমাট, কিছুক্ষণ পর মাদক বিক্রেতাদের 2 গ্রুপের মধ্যে লেগে যায় মারামারি। আরে ভাই, ওরা কি পিটান পিটে ভাই? তখনও গলির মুখে দাঁড়িয়ে পুলিশ। মাদক কিনে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের এমন নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন করলে পুলিশ এমন ভাব করে যে তারা কিছুই দেখেনি, মাদক কেনা বেচার কথাও কিছু জানে না। আপনার সামনে বসে এখানে গলিতে চলেন, কোথায় গলিতে যাব বললাম তো। চলেন চলেন। এবং আপনি গলির সামনে দাঁড়ানো। গলি ওইটা অন্য গলি, চলেন। মাদক বিক্রেতাদের ধরার কথা বলে গাড়িতে উঠে দ্রুত ওই এলাকা থেকে সরে পড়ে টহলরত পুলিশের দল। মাদক ধরতে গিয়ে যদি আপনারাই পালাই যান তাইলে হবে? স্থানীয়দের অভিযোগ, সরাসরি পুলিশের বিরুদ্ধে। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে চলে মাদকের এই রমরমা কারবার। এছাড়াও স্থানীয় কিছু রাজনৈতিক নেতা এই কারবারের নেপথ্যে থাকার অভিযোগ এলাকাবাসীর। 10টার দিকে আইলে ওই দিন বেচা শুরু করে বুঝে বাজার মেলে। পুলিশের আমরা ফোন দিই, ফোন দিলে মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টায় কোনো খবর থাকে না। বুনিয়া সোহেল ওই যে এখন বর্তমানে ধরা আছে কিছু, সামির আছে, তারপরে অমিত আছে, তারপরে সোয়াইব আছে, মেরাজ আছে, বহুত নাম আছে। টাকা পয়সা আলা কিছু দেখলে ধরে বিকাশ করা। এ বিষয়ে বক্তব্য জানতে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনারের কাছে গেলে তিনি অনানুষ্ঠানিকভাবে বলেন, রাত 2:30টায় গেলে এ ধরনের চিত্র পাওয়া স্বাভাবিক। রাত 2:30টায় গেলে তো পাবেন, রাত 2:30টা চট টাইম। এই সময় রাত 2:30টার সময় তো যে কোনো জায়গায় গেলে যে কোনো জিনিস পাবেন। তবে আনুষ্ঠানিক বক্তব্যে বলেন, মাদক নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে কাজ চলছে, পুলিশের কেউ জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যদের ডিপ্লয়েড করা হয়, ওখানে সন্দেহভাজন যারা থাকবে তাদেরকে ফিজিক্যাল চেকিং করবে এবং মাদক আছে কিনা এটি দেখার জন্য, এবং প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে কিনা এটি দেখার জন্য, এবং সেটিকে প্রিভেন্ট করার জন্য। তো আমার কাছে মনে হয় যে আপনি যে তথ্যটি দিলেন, এই তথ্যের আমরা অবশ্যই তদন্ত করে দেখব যে এরকম যদি কোনো বিষয় থাকে আমরা অবশ্যই সেই পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেব। অভ্যুত্থানের পর থেকে গত 2 বছরের সবচেয়ে আলোচনায় থাকা মোহাম্মদপুরে বেশ কিছু সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে মাদকের বিরুদ্ধে। অনেক মাদক কারবারিও গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনবিচ্ছিন্ন করে না ফেলে সেদিকে খেয়াল রাখতে পিজিআরকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এই পরামর্শ দেন। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআরকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না। ৫১তম প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা সেনানিবাসে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অংশ নেন সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানরা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে যথা নিয়মে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে। সাইবার সহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন প্রধানমন্ত্রী। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসাবে সাহস, দক্ষতা, কৌশল এবং সার্বধানিক প্রযুক্তিতে পিজিআরের পিছিয়ে থাকার কোনোই সুযোগ নেই। এ সময় দেশপ্রেমে বলিয়ান হয়ে দায়িত্ব পালনের কথা বলেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। আসিফ খান, ওয়ান নিউজ। কমান্ডার। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, জাতীয় নিরাপত্তা কৌশলে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। এর মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রচলিত ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা ও এআই এর অপব্যবহার সহ নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব মোকাবিলায় প্রযুক্তি সক্ষমতা ও কার্যকর কৌশল জরুরি। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। বরিশালের একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে মারধর করে চেক ও নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে গ্রেফতার দুজন যুবদলের কেউ নয় বলে দাবি করেছেন বরিশাল জেলা ও মহানগর যুবদল নেতারা।
শনিবার গভীর রাতে সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি অফিস কক্ষে ঢুকে প্রতিষ্ঠানটির এমডিকে মারধর ও নির্যাতন করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিচ্ছেন কয়েকজন দুর্বৃত্তরা। ভুক্তভোগী জানান, গত ২৭ জুন শনিবার রাতে নগরের বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে একদল লোক প্রবেশ করে আব্দুল আজিজের উপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর ও মানসিক নির্যাতন করে জোরপূর্বক ৬টি স্ট্যাম্প ও ব্যাংকের ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করিয়ে নেন। আমার রুমে ঢুকে আমাকে মারধর শুরু করছে। মারধর করে আমার কাছ থেকে ৭০ লক্ষ টাকার একটা চেক দিয়েছে আর একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আর ২ স্ট্যাম্পে স্বাক্ষর দিয়েছে। পরে এই ঘটনায় আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সামাজিক যোগাযোগ তীব্র সমালোচনার পর এই ঘটনায় জড়িত মুস্তাফিজুর রহমান লিটু ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল মহানগরী টপ 10 থেকে উক্ত মামলার এজাহারনামী আসামি মুস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটকপূর্বক থানা হেফাজতে নিয়ে এসেছি। এদিকে রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করে আটক দুজন যুবদলের কেউ নয় বলে জানিয়েছেন বরিশাল জেলা ও মহানগর যুবদলের নেতারা। এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে পতিতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যত্বে নেই। তিনি ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। ৯ নং ওয়ার্ডের যে কমিটি হয় ওই ওয়ার্ড কমিটিতেও কোথাও তিনি একজন সদস্য হিসেবে তার নামটি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে যুবদল নেতা হিসেবে দাবি করায় প্রতিবাদ জানিয়েছেন বরিশাল মহানগর ও জেলা যুবদল। আরিফুল ইসলাম, ওয়ান নিউজ। যে কোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিল বোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। পাশাপাশি প্রচারণামূলক উপকরণের নকশায় অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার মন্ত্রী পরিষদ বিভাগের পরিপত্রে এমন নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিল বোর্ডে 3D কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। পাশাপাশি প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ক্ষমতার 15 বছরে আওয়ামী লীগ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে, দল হিসেবে নানা রকম অপরাধ করেছে। আইন অনুযায়ী সব ঘটনার বিচার হবে। আমিনুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের সব অপরাধেরই বিচার হবে। সন্ত্রাস দমন আইনেও আওয়ামী লীগের বিরুদ্ধে পুলিশ তদন্ত করতে পারবে বলে জানান চিফ প্রসিকিউটর। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার হবে কি হবে না সেই বিষয়ে আমাদের সংস্থা তারা তদন্ত করছে। তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। আমাদের তদন্ত সংস্থায় তদন্ত চলমান আছে। দেশের সবশেষ 24 ঘন্টায় হামের উপসর্গে আরও 7 শিশু মারা গেছে। এতে হাম ও উপসর্গের মৃত্যুর সংখ্যা বেড়ে 738 জনে দাঁড়িয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে বিবৃতিতে জানানো হয়, গত একদিনে নতুন করে হাম শনাক্ত হয়েছে 93 জনের। আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 645 শিশু। সবশেষ 24 ঘন্টায় 106 জনের হাম শনাক্ত হয়েছে। এই নিয়ে গত 15 মার্চ থেকে 12,632 জনের হাম শনাক্ত হলো। গত 15 মার্চ থেকে হামে মৃত্যু হিসেব রাখা শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 645 শিশু। নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে 93 জন। হামে 9 মাস বয়সী সন্তানের মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা করেছেন এক ভুক্তভোগী বাবা। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনকে আসামি করা হয়েছে। সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন হামে মারা যাওয়া এক শিশুর বাবা সিরাজুল ইসলাম। বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী 12ই জুলাই আদেশের তারিখ ঠিক করেছে আদালত।
বাদীপক্ষের আইনজীবী তসলিমা জাহান জানান, সিরাজুল ইসলামের 9 মাস বয়সী মেয়ে হামে আক্রান্ত হয়ে মারা যায়। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দায়িত্ব অবহেলার কারণেই হামে শিশুটির মৃত্যু হয়েছে। আমি টিকা পাইনি, আমি টিকা না পাওয়ার কারণে আমার বাচ্চা 28 দিন পর্যন্ত কষ্ট করছে, অনেক কষ্ট করছে আমার বাচ্চা। কষ্ট করার পরে বাচ্চা মারা যায়। উনি তো টিকা দেয় না, টিকার কারণে আগে তো আমরা টিকা পাইছি, এখন তো আমরা টিকা পাই না। টিকা যে আর মাইরা খাইছে, টাকা মাইরা খাইছে, তাদের বিচার চাই আমি। 4 জনের বিরুদ্ধে মামলা করেছি। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তারপরে হচ্ছে আবু জাফর, ডক্টর আবু জাফর চৌধুরী, ডক্টর আবু জাফর, আর হচ্ছে শফিকুর, প্রেস সচিব শফিকুর ইসলামের এগেনস্টে আমরা মামলা করেছি। স্বাধীনতার 53 বছরেও দেশের মানুষকে উন্নত দেশের মতো চিকিৎসা সেবা দিতে না পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রবিবার সিনেট ভবনে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণ করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত হয় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যসেবার জন্য উপযুক্ত প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সভায় অংশ নেন গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্বাস্থ্য প্রযুক্তি উদ্যোক্তা। সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দেশের প্যাথোলজি বা রোগ নির্ণয় খাত নিয়ে তিনি হতাশা জানান। বলেন, স্বাধীনতার 53 বছর পর এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। স্বাধীনতার 53 বছরেও জাতিকে উন্নত দেশের মতো চিকিৎসা সেবা দিতে না পারা খুবই দুঃখজনক। সমুদ্র সম্পর্কিত সরঞ্জাম থেকে শুরু করে মানুষের চিকিৎসায় ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সবকিছু এখনো আমাদের আমদানি করতে হয়। প্যাথোলজি বা রোগ নির্ণয় খাতের অবস্থাও আমাদের বেশ দুর্বল। এর জন্য প্রয়োজনীয় উপকরণ বিদেশ থেকে সংগ্রহ করতে হয়। দেশের অর্থনীতির জন্য এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এদিকে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালের এক্সটেনশন ভবন পরিদর্শন শেষে আলোচনা সভায় যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণের কথা জানান প্রতিমন্ত্রী এম এ মুহিত। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গি মোকাবিলায় 2 মাস আগে থেকেই প্রস্তুতি নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। স্বাস্থ্য ব্যবস্থা যেন সকলের জন্য সমানভাবে একই ধরনের ক্লিনিক্যাল সার্ভিস যেন আমরা দিতে পারি, ধনী গরিব নির্বিশেষে। এবং সেই লক্ষ্য অর্জন করতে হলে এই 20 কোটি মানুষের দেশে শুধু একটা মাত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অবশ্যই যথেষ্ট নয়। ওনার মূল একটা প্রিন্সিপাল হচ্ছে স্বাস্থ্য খাতকে, তা স্বাস্থ্য সেবাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। হামকে আমরা চতুর্দিক থেকে একটা পেরিফেরির ভিতরে আটকে রাখতে সক্ষম হয়েছি। গত 17 বছরে ফেসিস্ট আমলে কোনো পুষ্টি 4 বছরে কোনো পুষ্টির ভিটামিন এ ট্যাবলেট দেওয়া হয় নাই, ভ্যাকসিন দেওয়া হয় নাই, যেই কারণে আমাদের এটা মোকাবেলা হতে হয়েছে। আর ডেঙ্গুর ব্যাপারে আপনারা জানেন, আমরা গত 2 মাস যাবতীয় আমরা প্রস্তুতি নিচ্ছি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 15 আগস্ট নিউরো সায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা সুন্দরভাবে সবকিছু গুছিয়ে রাখবেন। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় আয়াতুল্লাহ খামেনি ও পরিবারের 4 সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, খামেনির জীবন ও তার মহাপ্রয়াণ মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার অনন্য প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এদিকে খামেনির জানাজায় হামলার আশঙ্কা করছে তেহরান। তবে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না। রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি জানাজা নামাজের নেতৃত্ব দেন। নিরাপত্তার জন্য ছেলে মোস্তফা খামেনি উপস্থিত না হলেও পুত্র মাসুদ, মেইসাম এবং মোস্তফা অংশ নেন। ছিলেন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ এবং অন্যান্য ধর্মীয় নেতারা। আমেরিকার মৃত্যু হোক, নিপাত যাক ইসরায়েলের। খামেনির কফিন সামনে রেখে লাখো ইরানির কণ্ঠে উঠছে প্রতিশোধের আওয়াজ। রোববারও খামেনির মৃতদেহ গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের জন্য রাখা হয়েছে। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শোকাহত মানুষ। খোমেনি কম্পাউন্ড ছাড়িয়ে মানুষের ঢল ছড়িয়ে পড়েছে গোটা তেহরানে।
খামেনি এবং তার পরিবারের হত্যার বদলা চাইছেন সাধারণ ইরানিরা। তারা বলছেন শুধু হামলা করে নয়, বরং আমেরিকা এবং ইসরায়েলের এমন গণহত্যা বন্ধে বিশ্বকে এগিয়ে আসতে হবে। আমাদের নেতাকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার অর্থ ট্রাম্প বা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে হত্যা করা নয়। বিশ্বে তাদের অবস্থান ভেঙে দিতে হবে এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আয়াতুল্লাহ খামেনি সর্বদা মুসলিম উম্মার জন্য ঐক্যকে অপরিহার্য হিসেবে গুরুত্ব দিয়েছেন। তার মহাপ্রয়াণ বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার পথে এক অনন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের নির্বাসিত শেষ শাহ শাসকের ছেলে রেজা পেহলভি বলেছেন, ইরানিরা খামেনির জন্য শোক প্রকাশ করছেন না, এর বদলে তিনি যাদের হত্যা করেছেন তাদের জন্য শোক করছেন। খামেনির প্রতি শোকের প্রোপাগান্ডা তৈরিতে এই সরকার সাধারণ মানুষের বিপুল অর্থ খরচ করছেন বলেও অভিযোগ করেন তিনি। বিভিন্ন দেশের নেতা, জ্যেষ্ঠ কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পণ্ডিতরা অংশ নিয়ে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। ইরান এবং ইরাকে নানা ধর্মীয় আয়োজনে 7 দিন ধরে চলবে এই আনুষ্ঠানিকতা। 9 জুলাই খামেনির মৃতদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। রাতের বুলেটিনে বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো যে থাকছে। চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক। কাল জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। জানাবো আরো কিছু খবর। বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 85 বছর। তার জামাতা জানান, দুপুরে মিরপুরের একটি রেস্টুরেন্টে পরিবারের সাথে খেতে যান তিনি। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ফজরের নামাজ শেষে পল্লবীর স্থানীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সকাল 10টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে, 11টায় কেন্দ্রীয় শহীদ মিনার এবং দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা হবে। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছেন স্বজনরা। আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, মনন গঠনের ক্ষেত্রে আবুল কাশেম ফজলুল হকের তুলনা তিনি নিজেই। তার মৃত্যুতে দেশ ও জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আজকে আমাদের একটা একসাথে খাওয়ার অনুষ্ঠান ছিল দুপুরে। তো উনি খেতে খেতেই মনে হলো যেন একটু আনইজি ফিল করছে। তো তখনই আমার মনে হলো ওনারা একটু চেষ্টা করছে। উপরে একটা ছিল, হসপিটাল মতন ছিল, এখানে নিয়ে যাওয়া হলো। ওনারা দেখে বললো যে স্যার এখানে না নিয়ে পাশে হার্ট ফাউন্ডেশন আছে, ওখানে একটা ইসিজি করলো, বললো যে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান, আমাদের অ্যাম্বুলেন্স আছে, এসি অ্যাম্বুলেন্স। সঙ্গে সঙ্গে ওখান থেকে হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলাম। ওরা দেখে আমাকে ডেকে বললো যে আমরা চেষ্টা করলাম, আসলে স্যার আগেই মারা গেছেন আর কি, মানে কিছু করতে পারলাম না। এই মৃত্যুতে আমাদের দেশ, আমাদের জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড প্রকাশ করা হয়। এই সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার সচিব মোহাম্মদ শহীদুল হাসান উপস্থিত ছিলেন সেখানে। দীর্ঘ প্রতীক্ষার পর আবার চালু হলো সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। দুপুরে ম্যানচেস্টার থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। এ সময় বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানান বিমান প্রতিমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। পরে পর্যটন ও বিনিয়োগ প্রসারে এই রুটকে নিয়মিত রাখার আশ্বাস দেন তারা। বলেন, এখন থেকে সপ্তাহে 2টি ফ্লাইট নিয়মিতভাবে চলাচল করবে।
এর আগে 2020 সালে সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি 3টি ফ্লাইট চালু করা হয়। আরামদায়ক ও নির্বিঘ্ন যাত্রার কারণে রুটটি অল্প সময়ে প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু পরে ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনা হয়। এবছরের 1 মার্চ থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই রুটের ফ্লাইটগুলো। রাতের বুলেটিনে আবারও বিরতি নিচ্ছে। আর ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। নিম্নচাপের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টি, কূলে ফিরছে জেলেরা। আবারও স্বাগত রাতের বুলেটিনে। চলে যাচ্ছি পরের খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দেশের 6 বিভাগে আগামী 3 দিন ভারী বৃষ্টি হতে পারে। দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নিম্নচাপের কারণে দেশের 4 বন্দরে সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর প্রভাবে কক্সবাজার ও পটুয়াখালী সহ উপকূলীয় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দেশের 4 সমুদ্র বন্দরে দেওয়া হয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত। সাগর এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে। চট্টগ্রাম, কক্সবাজার ও কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার ট্রলার ও নৌযান কূলে ফিরতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, স্বাভাবিকের তুলনায় নদ নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, বৈরী আবহাওয়ায় উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারেও জানানো হয়। ব্যবসা শুরু করতে লাইসেন্স, নিবন্ধন ও বিভিন্ন দপ্তরের অনুমোদন পেতে উদ্যোক্তাদের দীর্ঘদিন ভোগান্তিতে পড়তে হতো। সেই জটিলতা কমিয়ে 14 দিনে ব্যবসা শুরুর সুযোগ তৈরি করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগ বাড়বে, তৈরি হবে নতুন কর্মসংস্থান। দেশে ব্যবসা শুরু করতে ট্রেড লাইসেন্স, কোম্পানি নিবন্ধন, টিআইএন, ভ্যাট নিবন্ধন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন নিতে উদ্যোক্তাদের ঘুরতে হয় এক দপ্তর থেকে আরেক দপ্তরে। এতে ব্যবসা শুরু করতে লেগে যায় প্রায় 1 বছরেরও বেশি সময়। এই দীর্ঘসূত্রিতা দূর করে ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যবসা শুরুর সময় 355 দিনের বদলে 14 দিনে নামিয়ে আনার ঘোষণা দেয় বাণিজ্যমন্ত্রী। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা বলছেন, প্রয়োজনীয় সব সেবা নির্ধারিত সময়ের মধ্যে দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। লাইসেন্স সহজীকরণ করাটা ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট এনেবলার্স। বিডার পক্ষ থেকে আমরা অনেকদিন ধরে এটার পিছিয়ে কাজ করছি। আমরা খুবই খুশি এবং উই অ্যাপ্রিসিয়েট আ লট যে এখন সরকারের টপ লেভেল থেকে এটাতে আসলে কাজ করার জন্য দের ইজ এনাফ এন্ডোর্সমেন্ট। কিভাবে ব্যবসা শুরু করতে আপনি আসলে 14 থেকে 20 দিনের মধ্যে শুরু করতে পারবেন এবং ওভার টাইম আপনার যে অ্যাপ্রুভালগুলো লাগে সেগুলো আপনি নিয়ে নেবেন, কিন্তু আসলে ব্যবসা শুরু করতে যাতে আপনার ওয়েট করতে না হয় সেই জায়গাটাতে আসলে মূলত আমরা কাজ করার চেষ্টা করব। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা সহজীকরণের সরকারের এমন ঘোষণা নতুন নয়। এর বাস্তবায়ন করতে হলে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনতে হবে। আমাদের আমলাতন্ত্র এতই শক্তিশালী যে ওনাদের এইগুলো মানে বেদ করে বের হওয়া বড় কঠিন। লাইসেন্স নেওয়া মানে আমার ব্যবসা না, লাইসেন্স নেওয়া মানে আমি বিত্তবান হচ্ছি না, লাইসেন্স নেওয়া মানেই আমি একেবারে ব্যবসাটা দেওয়াবানের শুরু করছি, ব্যাপারটা কিন্তু ওইরকম না। ট্রেড লাইসেন্স সংক্রান্ত কথা, বিন নেওয়া, টিন নেওয়া, ভ্যাট নেওয়া, নানাবিধ পরিবেশের সার্টিফিকেট নেওয়া, তারপর ফায়ার সার্টিফিকেট ক্লিয়ারেন্স নেওয়া, এতগুলো ঝামেলা। আর একটা অফিস তো না, এটা মনে হচ্ছে একটা গজব। শুধু তাই নয়, ব্যবসা তৈরিতে সকল সেবা ওয়ান স্টপ সার্ভিসে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হলেও এখনও এই প্রকল্প আলোর মুখ দেখেনি। ফলে ব্যবসায়ীরা বলছেন, আগের সরকারের অভ্যন্তরীণ সংকট কাটাতে হবে। আমি অধ্যাদেশ জারি করে দিলাম, আমি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে নিলাম, যখন এটা দফতর থেকে আরেকটা দফতরে যায় তাদের ইন্টারনাল যে পলিসিটা এটাও কিন্তু রূপান্তর করতে হয়। এইটা যদি সাথে সাথে না করা হয় তাহলে কিন্তু এই যে ঘোষণা দিল এইটার কিন্তু সুফল আমরা আরও অনেক দিন সময় লেগে যাবে। 14 দিনে নিবন্ধন পেলে ব্যবসায় ব্যয় ও সময় দুটোই কমবে। একই সঙ্গে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে আশা সংশ্লিষ্টদের। স্বপ্না স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা।
আদাবরে বিএনপি নেতা বাদশাহ হত্যা মামলার প্রধান আসামি পারভেজকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে গ্রেপ্তার করা হয় আরও 5 জনকে। আদালতে স্বীকারোক্তির পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী নগরীতে রিকশা চালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার দায়ে কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শাহ মখদুম থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 21 জুলাই অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছে আদালত। ছাগল কাণ্ডে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হলে তার বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘদিন ধরে বন্ধ ও লোকসানে থাকা 44টি রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কারখানাগুলোর মধ্যে বস্ত্র খাতের 12টি, চিনি ও খাদ্য শিল্পের 13টি, রাসায়নিক শিল্পের 10, পাটকল 5 এবং ইস্পাত ও প্রকৌশল খাতের 4টি কারখানা রয়েছে। অর্থনীতিতে সিএসএমই খাতের শেয়ার 60% উন্নীত করতে কাজ করছে সরকার। রবিবার তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বর্ষমেলা 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে 2 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। বিধানসভা নির্বাচনের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে ভাঙন চলছে। এবার বিদ্রোহীদের বিশ্বাসঘাতক বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী। জানিয়েছেন হত্যা ছাড়া তাকে দমানো যাবে না। এদিকে নিয়োগের 1 মাস পরেই তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ দলের বিভাজন আরও বাড়িয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির রেশ কাটতে না কাটতেই চরম অস্তিত্ব সংকটে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের অভ্যন্তরে নজিরবিহীন বিদ্রোহ আর ভাঙনের মুখে দাঁড়িয়ে এবার হুঙ্কার ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বিদ্রোহীদের বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছেন। জানান তৃণমূলের দলীয় প্রতীক তার অনুগত শিবিরের কাছেই থাকবে। বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। এরই মধ্যে তৃণমূলের অন্যতম নেত্রী এবং দলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ দলের মধ্যকার বিভাজন আরও বাড়িয়েছে। পদত্যাগের পর চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, দলে পারস্পরিক বিশ্বাস এবং আস্থার অভাবেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। 7-8 एमएलए गए थे, उनके हाथ में हम भवन को उठा दिए हैं, तो ये हमको बुरा लगा, इसलिए मैंने पदत्याग की। तो इसमें हमको मालूम नहीं है कुणाल जी को कैसा लगा। তৃণমূল নেত্রী মমতার দাবি মূলত চাপের মুখে বিদ্রোহীরা দল ছেড়ে দিচ্ছেন। তিনি স্পষ্ট করেন, বিজেপির কোনো চাপের কাছে তিনি মাথা নত করবেন না। হত্যা ছাড়া তাকে দমানো সম্ভব নয়। আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। হ্যাঁ, কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে। তার তো চেষ্টা কম করেননি। বিধানসভা নির্বাচনে মমতার পরাজয়ের পর থেকেই মূলত তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়। বিদ্রোহী বিধায়করা মমতার নেতৃত্ব দেওয়ার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মধ্যে 60 জনের বেশি বিধায়ক, 20 জনের বেশি লোকসভার সদস্য এবং অন্তত 3 জন রাজ্যসভার সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দল থেকে আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনড় অবস্থান রাজনৈতিকভাবে এবার কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার বিষয়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। তীব্র রাজনৈতিক মেরুকরণ আর বিভাজনের মধ্য দিয়ে স্বাধীনতার 250 বছর পূরণ করল আমেরিকা। রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ফ্রিডম 250 সমাবেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির যুদ্ধজয়ী বীরদের অনন্য অবদানকে স্মরণ করেন তিনি। তবে প্রথা অনুযায়ী জাতীয় ঐক্যের বার্তার পরিবর্তে তার ভাষণে প্রাধান্য পায় জাতীয়তাবাদ, দলীয় রাজনীতি ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো আমেরিকার জন্মবার্ষিকী। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির 250 বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে দেয়া ভাষণে আমেরিকার বীরত্বপূর্ণ ইতিহাস ও এর রূপকারদের স্মরণ করেন ট্রাম্প।
এ সময় তার আমন্ত্রণে মঞ্চে হাজির হন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পার্ল হারবার ও ভিয়েতনাম যুদ্ধ থেকে বেঁচে ফেরা শতবর্ষী প্রবীণ সৈনিকেরা। প্রদর্শন করা হয় যুদ্ধের স্মারক বেশ কিছু জাতীয় পতাকা। আমেরিকানদের সাহস ও বীরত্বের প্রশংসা করেন ট্রাম্প। পাশাপাশি নাসার আর্টেমিস 2 চন্দ্রাভিযানের নভোচারীদেরও মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হয়। গত 250 বছরে পৃথিবী বহু বড় বড় সাম্রাজ্য আর ভয়ানক স্বৈরশাসকদের উত্থান পতন দেখেছে। তারা এসেছে এবং চলেও গেছে, কিন্তু 250 বছর পরেও এই আমেরিকান প্রজাতন্ত্র আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের পতাকা সগৌরবে উঠছে। আমাদের প্রতিষ্ঠারা মহান ছিলেন বলেই আমরা আজ সমৃদ্ধ। আমাদের জনগণ সাহসী, আমাদের সংস্কৃতি অনন্য এবং আমাদের ভাগ্য ঈশ্বর নিজের হাতে লিখেছেন। স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প তার দল রিপাবলিকান পার্টি সমর্থিত নির্বাচনী বিল সেভ আমেরিকা অ্যাক্টের পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেন। একই সাথে নাগরিকদের অস্ত্র রাখার অধিকারের পক্ষে অবস্থান নেন এবং সমাজতন্ত্রের তীব্র সমালোচনা করেন। এদিকে দেশব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন করা হয়েছে। স্ট্যাচু অফ লিবার্টি ও হাডসন নদীতে 43টি বিশাল পালতোলা জাহাজের নৌকুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আমেরিকার পতাকা রঙে আকাশে দেশটির বিমান বাহিনী ও ফ্রান্সের বিমান বাহিনীর যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া সহ প্রধান প্রধান শহরগুলোতে জমকালো আতশবাজির মাধ্যমে উদযাপন করা হয় আমেরিকার জন্মবার্ষিকী। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার মানুষ নয়, সবুজ মাঠে ফুটবল খেলছে রোবট। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। সাউথ কোরিয়ার ইনচনে বসেছিল এমনই এক রোবটদের ফুটবল বিশ্বকাপের আসর, যেখানে বিশ্বসেরার মুকুট ছিনিয়ে নিয়েছে চায়নার সিংহুয়া ইউনিভার্সিটির রোবট দল। 2050 সালের মধ্যে ফিফা চ্যাম্পিয়নদের হারানোর স্বপ্ন দেখছেন এসব রোবটের নির্মাতারা। পায়ে ফুটবল ড্রিবলিং করে এগিয়ে চলেছে স্ট্রাইকার, কিন্তু গোলপোস্টের সামনে যেতেই প্রতিপক্ষের ডিফেন্ডারের ধাক্কা, ধপাস করে পড়ে গেলেন স্ট্রাইকার। তবে এখানেই শেষ নয়, কোনো মানুষের সাহায্য ছাড়াই নিজে নিজেই আবার উঠে দাঁড়িয়ে বল নিয়ে ছুটে গেল গোলের উদ্দেশ্যে। না, এটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ নয়। সাউথ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা রোবোকপ 2026। আর সেখানেই ফুটবল মাঠ দাপিয়ে বেড়ালো হিউম্যানয়েড বা মানব সদৃশ এসব রোবট। রোবট ফুটবলের এই জমজমাট ফাইনালে মুখোমুখি হয়েছিল চায়নার দুটি দল, যেখানে টিম মাউন্টেন অ্যান্ড সিকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিংহুয়া ইউনিভার্সিটির টিম হেফেস্টাস। মাঠে রোবটদের এই খুঁড়িয়ে চলা, ধাক্কাধাক্কি আর গোল করার দৃশ্য গ্যালারিতে থাকা দর্শকদের দারুণ আনন্দ দেয়। আমাদের দলের চূড়ান্ত লক্ষ্য হল 2050 সালের মধ্যে ফুটবলের আসল ফিফা বিশ্বকাপ জয়ীদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া। আয়োজকরা জানান, এবারের আসরে বিশ্বের 45টি দেশ থেকে 3000-এরও বেশি প্রতিযোগী অংশ নেন। মজার ব্যাপার হলো, প্রতিযোগিতায় অংশ নেওয়া 70% বেশি দল চায়নার বুস্টার রোবোটিক্সের তৈরি প্রযুক্তি ব্যবহার করেছে। জার্মানি, কোরিয়া, আমেরিকা, বিশ্বের সব প্রান্তের দলগুলোই এখন বুস্টার ব্যবহার করছে। তাই এটা শুধু চায়নার একার সাফল্যের বিষয় নয়, এটি পুরো বিশ্বের প্রযুক্তিগত উন্নয়ন। তবে রোবোকপের মঞ্চ কেবল ফুটবল মাঠেই সীমাবদ্ধ ছিল না। ফুটবল খেলার পাশাপাশি কৃত্রিম উপায়ে তৈরি দুর্যোগপূর্ণ এলাকায় রোবটদের নিখুঁত অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সার্চ অ্যান্ড রেস্কিউ এক কঠিন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় এখানে। মানুষের বিকল্প হিসেবে রোবট কতটা কার্যকর তারই এক ঝলক দেখা গেল এই আসরে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব রাতের বুলেটিন। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে রাজনৈতিক ছত্রছায়ায় মাদকের রমরমা ব্যবসা, পুলিশের সামনেই চলে বেচাকেনা, চ্যানেল ওয়ানের অনুসন্ধান। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনবিচ্ছিন্ন না করে দেয় বললেন তারেক রহমান। সরকারি অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধের তদন্ত চলছে, সন্ত্রাস দমন আইনেও তদন্ত করা যাবে, জানালেন চিফ প্রসিকিউটর। হাম উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশুর। সন্তানের মৃত্যুতে ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান সহ 4 জনের বিরুদ্ধে ভুক্তভোগী বাবার মামলা। এবং লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা ইরানের প্রয়াত নেতা খামেনির প্রথম জানাজা। মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ছিল রাতের বুলেটিনে। একটু পরেই দেখবেন টক শো কঠিন কথা সহজে। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।